এখন শুনবেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি রেজওয়ানা চৌধুরী বন্যা। আলাপচারিতায় শ্রীতমা মুখোপাধ্যায়। আপনারা শুনছেন অতিথি। অতিথি যারা প্রথম পর্বে শুনেছেন তারা তো উন্মুখ হয়ে আছেন দ্বিতীয় পর্বটা শুনবেন বলে, আর যারা প্রথম পর্বটা মিস করেছেন তাদের জন্য বলি দ্বিতীয় পর্বে কে আছেন। ওই প্রথম পর্বের আমরা যেমন রেশ বহন করছি, তিনিও রবীন্দ্র গানের, রবীন্দ্র চর্চার বিশুদ্ধতার লেগাসি বহন করছেন, আমাদের প্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এপার বাংলা এবং শান্তিনিকেতন, তার গান শেখার প্রসঙ্গ সেটা তো আমরা শুনলাম। এবারে যদি একটু ফিরে যাই যে মানুষটার যেখানে শুরু, অর্থাৎ নিজের দেশ বাংলাদেশ, সেইখানে সেই ছোটবেলায় তো মামার কাছে গান শেখা শুরু, সেই ছোটবেলার দিনগুলোতে যদি একটু ফিরি। আমার জন্ম অ্যাকচুয়ালি বাংলাদেশের রংপুরে, কিন্তু পরে বাবার চাকরির সূত্রে আমরা ঢাকাতে চলে আসি। তো আমার এই যে মামার কাছে আমার হাতে খড়ি, তার নাম ছিল আব্দুল আলী। উনি খুব গান পাগল একজন মানুষ ছিলেন, সারাক্ষণ গান গাইতেন, কিন্তু প্রচার প্রসারে বিশ্বাস করতেন না। কখনো রেডিওতে গান করেনি, টেলিভিশনে গান করেনি। কিন্তু যারা ওর গান শুনেছেন, ওর কিছু নিজস্ব শ্রোতা ছিল, যারা ওর সাংঘাতিক ভক্ত ছিলেন। তো মামা ওই বাচ্চাদেরকে দেখলে, আমাদের পরিবারের বাচ্চারা, আমার আরো কাজিনরা আমাদেরকে ওই একসাথে মিলিত হলে বলে, আসো গান করি। তো এই আমরা হারমোনিয়াম নিয়ে বসতাম, উনি বাচ্চাদের আমাদেরকে গান করাতেন আর কি। তো সেই থেকে আমার শুরু। হাতে খড়ি বলা যায় না, ওটাকে হাতে খড়ি বলবো না, কিন্তু গানের প্রতি আগ্রহ এবং আকর্ষণ সেই থেকেই শুরু। তারপরে আমি গান সত্যিকার অর্থে শিখতে শুরু করলাম ছায়ানটে। 67 সালে আমি ছায়ানটে ভর্তি হই। তখন ওখানে সঞ্জিদা খাতুন ছিলেন, আরো অনেকে ছিলেন, জাহিদুল হক ছিলেন। তো ওদের কাছে আমি তখন শুরু করি, একদম শুরু থেকে। ওখানে কিছুদিন করলাম। করার পরে যেটা হলো, ওই সময় বাংলাদেশের যে স্বাধীনতা আন্দোলনের যে সূচনাটা, হ্যাঁ, 71-এ তো যুদ্ধ শুরু হলো। এটা তো শুরু হয়েছে তোমার জাগরণ, যে গণজাগরণ বা গণ আন্দোলন, সেটা কিন্তু 59 সাল থেকেই শুরু হয়ে গেছে। মিটিং, মিছিল, হরতাল, এইসব নানা রকমের এইসব। তো এর জন্যে আমার ছায়ানটে যাওয়াটা বন্ধ হয়ে গেল, কারণ রোজকার পরিস্থিতি, আজকে মিছিল, আজকে হরতাল, এটা ওটা করে সেই উত্তাল সময়টা আর কি। তো সেই জন্য তখন যাওয়াটা বন্ধ হলো। তখন আমি বাড়িতে কিছুদিন করলাম। একজন শিক্ষক এসে বাসায় শেখাতেন, হারুনুর রশিদ ছিল ওনার নাম। তারপরে তো শুরু হয়ে গেল 71-এর যুদ্ধ, একদম শুরুতেই 70 থেকেই শুরু হয়ে গেছে। তারপরে মারাত্মক আকার ধারণ করলো 71-এ। পুরো সময়টা তখন তো স্কুল বন্ধ, পড়াশুনো বন্ধ, বাইরে যাওয়া বন্ধ। আমাদের এমন একটা পরিস্থিতি হলো যে বারান্দাতে পর্যন্ত দাঁড়ানো যেত না। হ্যাঁ, পাছে ওই মিলিটারিরা যখন করে, ওরা যাতে এই বাড়িতে মেয়ে আছে যেন এটা না হয়। বন্দি জীবন এক ধরনের। আমার বাবা সরকারি চাকরি করতেন, কাজে আমাদের পক্ষে ঢাকা ছেড়ে এই দিকে আসা সম্ভব ছিল না। কাজে আমরা ঢাকাতেই পুরোটা সময় ছিলাম, 10 মাস। একদম ধরতে গেলে বন্দি জীবনে, ঘরের মধ্যে। এবং তখন আমাদের স্কুল বন্ধ, পড়াশোনা বন্ধ, একটা অনিশ্চিত জীবন। পড়াশোনা যে করব, পড়াশোনা করতে ইচ্ছে করতো না, এই জন্য যে কবে পরীক্ষা হবে, কবে স্কুলে যাব, কোনো ঠিক নাই, বাঁচবো কিনা তারই ঠিক নাই। তো পড়াশোনা করে কি করব? আমরা সেই সময় সেলাই, ফোড়াই, গল্পের বই পড়া, একটু আস্তে আস্তে গান করা, যাতে বাইরে আওয়াজ না যায়, দরজা বন্ধ করে রেডিও শোনা, এইভাবে 10 মাস পুরো পার করলাম। তারপরে 72 সালে আমার ম্যাট্রিক পরীক্ষা, এসএসসি দিলাম। তখন তো স্বাধীনতার পরপরই পড়াশোনার চাপ খুব শুরু হয়ে গেল, যেহেতু এতদিন পড়াশোনা বন্ধ ছিল। তো ওই সময়টা ম্যাট্রিক পরীক্ষা দিলাম, তার 2 বছর পরে ইন্টারমিডিয়েট দিলাম। তারপরেই ওই সময়টা, ওই যে আমি কাগজে দেখলাম যে একটা বিজ্ঞাপন বেরিয়েছে। কিন্তু এই পুরোটার সময় গানটা আমি আমার মতন করে করেছি। গান যে ব্যাপারটা আমি সবাইকে বোঝাতে পারি না, যে আমার কিন্তু তখন কোনো লক্ষ্য ছিল না যে আমি রেডিওতে গাইবো বা টেলিভিশনে গাইবো বা বড় আর্টিস্ট হব, ওসব কিছু না। কিন্তু গানটা আমার সবচেয়ে ভালোবাসার, ভালো লাগার জায়গা। আমার বয়সী ছেলেমেয়েরা যখন তখন আমি যখন ছোট 5-6-এ পড়ি, বা আমার বয়সী ছেলেমেয়েরা যখন বাইরে খেলছে বিকেলবেলা, আমি তখন ঘরের মধ্যে বসে হারমোনিয়াম পাপা করে বাজাচ্ছি, আর আমি যেটুকু জানি সেটা, কারণ ওইটা আমার বেস্ট ফার্স্ট টাইম।
তো ওতেই আপনার আনন্দ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, ওটাই আমার আনন্দ। সারাক্ষণ গান করছি, একটা গান হয়তো জানি, সে গানটা করছি ক্লান্তিহীন ভাবে করে যাচ্ছি, কারণ আমার ওটা করতে ভালো লাগছে। তো এইভাবে আমার ভালো লাগা থেকে আমার গানের চর্চাটা আর কি। এবং তার পাশাপাশি তো আপনি পড়াশোনাটাও খুব ভালো করে করে পড়াশোনা তো করতেই হতো, কারণ আমাদের মধ্যবিত্ত বাঙালি পরিবারে পড়াশোনাটা অনিবার্য, করতেই হবে। বাবা ম্যাট্রিক ভালো রেজাল্ট করতে হবে, ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করতে হবে, তো ওগুলো তো ছিল। এটার তো একটা চাপ ছিল, কিন্তু গানের কোনো চাপ ছিল না। গানটা ভালো লাগা থেকে করতাম। গানের যে চাপ সেটা আমার নিজের চাপ, আর পড়াশোনাটা চাপ হচ্ছে পারিপার্শ্বিকের চাপ, পরিবারের চাপ, এই আর কি। তার পরবর্তীকালে যখন এগিয়েছেন, মেয়েদের ক্ষেত্রে তো এই যে যখন গান নিয়ে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, তখন কোথাও কোনো রকম বাধার সম্মুখীন হয়েছেন? আমি যখন আমি তো ইকোনমিক্সে ভর্তি হলাম, তো আমি যখন শান্তিনিকেতনে আসবো তখন আমার বাবা খুব আপসেট যে ইকোনমিক্সটা তুমি শেষ করলে না, এত ভালো সাবজেক্ট। তখন আমি বাবাকে প্রমিস করেছিলাম যে আমি ফিরে গিয়ে এটা শেষ করছি, কারণ তখনও তো আমি জানি না যে আমি গানটাকে পেশা হিসেবে নিতে পারবো। আমি যাচ্ছি বিকজ আমি গান ভালোবাসি, আমি আরো গান শিখতে চাই, আমি শান্তিনিকেতন রবীন্দ্রনাথের পরিবেশটার মধ্যে একটু থাকতে চাই। ফিরে যাব, গিয়ে আবার আমার নিজের জায়গায় গিয়ে আমি পড়াটা শেষ করব। বাবাকে এটা প্রমিস করে এসেছিলাম। আচ্ছা, একটা কথা আমার খুব জানতে ইচ্ছা করছে, বারবার শান্তিনিকেতনই কেন? মানে কিভাবে এই টানটা তৈরি হয়েছিল? আমার বাবা খুব রবীন্দ্র ভক্ত ছিলেন, রবীন্দ্রনাথের সব ম্যাক্সিমাম রবীন্দ্র রচনাবলী থেকে শুরু করে সব আমাদের বাড়িতে, হ্যাঁ। এবং রবীন্দ্রনাথের একটা শান্তিনিকেতন আশ্রম ছিল, খালি পায়ে ওখানে ছেলেমেয়েরা যায়, বিভিন্ন ওর লেখা থেকে পড়ে টড়ে আমার একটা স্বপ্নের জায়গা ছিল শান্তিনিকেতনটা, স্বপ্নের একটা জায়গা। তো সেই স্বপ্নের জায়গাটায় যেতে পারছি, এটা একটা সাংঘাতিক একটা আগ্রহ ছিল আমার আর কি। ওইখানে বাবার কাছে একটু বাধা পেলেন যে সঙ্গীতের ক্ষেত্রে আসার সময়? আমি এটাকে বাধা বলবো না, বাবা একটু দ্বিধাগ্রস্ত ছিলেন। হ্যাঁ, যে কারণ ধরো গানটা কিন্তু এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা দেখেছি, গানটা কার সাথে থাকবে এটা কিন্তু আমরা নির্ধারণ করি না, এটা উপরওয়ালা নির্ধারণ করে দেন। মানে ধরো আমাদের ব্যাচে যারা আরো অনেক ভালো রেজাল্ট করেছিল, ভালো গাইতো, তাদের মধ্যে অনেকেই হারিয়ে গেছে। খুব তাদের যেমন এখানে দাঁড়ানোর কথাই ছিল, কিন্তু এটা ভাগ্য নির্ধারণ করে দেয় যে কে দাঁড়াবে আর কে দাঁড়াবে না, গান কার সাথে থাকবে আর কার সাথে থাকবে না। তো সেই বিষয়টা ওটা তো আমাদের হাতে না, আমিও জানতাম না। কাজে আমার আরেকটা পরিকল্পনা ছিল যে ফিরে যাব, পড়াশোনা শেষ করব, করে একটা জেনারেল লাইনে চাকরি বাকরি করবো বা যাই করি, গানটা আমার প্যাশন হিসেবে সাথে থাকবে। কিন্তু যখন ফিরে গেলাম তখন যাওয়ার পরে কিছুদিন পরে দেখি এক জায়গায় একজন গান করতে ডাকলো, তখন তো কেউ আমাকে চেনে না, তো গান করলাম। সেখানে গান শুনে ওই অনুষ্ঠানে আরেকজন এসে বললো যে আমাদের একটা অনুষ্ঠান আছে অমুক তারিখে, তা আপনি যদি আসেন তো খুব ভালো হয়। তো আমি বললাম যে কোথায়, তখন তো আমার আমি একদম বিয়েটিও হয়নি। তো ওইসব অনুষ্ঠানে মা যাবেন সাথে, মাকে নিয়ে গেলাম সেই অনুষ্ঠান করতে। সেই অনুষ্ঠানে বাংলা একাডেমির এক ভদ্রলোক বললেন যে আমাদের কি উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল, ওইখানে আপনি গান করবেন। তারপরে এটা করতে করতে ছায়ানটে সঞ্জিদা আপা বললেন যে তুমি ছায়ানটে গান শেখাও। করতে করতে ওই শেখানোর একটা জায়গা শুরু হলো। আর ওই বাংলা একাডেমিতে গান করে আমাকে 500 টাকা দিল ওরা। তো ওই আমার অর্জন শুরু। যখন থেকে এই অর্জনটা কামাই করতে শুরু করলাম, তখন বললো যে এটাকে তো মোটা, এবং একটার পর একটা হচ্ছে, এটা শেষ করছি, তারপরে কিভাবে লোকেরা যোগাযোগ করে নিচ্ছে আমার সাথে যে আমাদের অনুষ্ঠান আছে, আসেন, অমুক একটা রেকর্ডিং আছে, অমুকের সাথে একটা গান গাইতে হবে, আমরা চিত্রাঙ্গদা করব, আপনি করেন চিত্রাঙ্গদা, বিভিন্ন ক্লাব সংগঠন, এভাবে আস্তে আস্তে পরিচিতিটা বাড়তে থাকলো। এবং আমি যতই ওগুলোর সাথে যুক্ত হতে শুরু করলাম, ততই পড়াশোনাটা শেষ করার ওই যে ইয়েটা ছিল, তাগিদটা, সেটা থেকে দূরে যেতে শুরু করলাম। তারপরে তো একটা সময় এমন ভাবে জড়িয়ে গেছি যে আর ওটা থেকে এখন গানই নেশা এবং পেশা। এবার পরবর্তীকালেও ধরুন সংসার, তারপরে এপার বাংলা ওপার বাংলা এবং দেশ বিদেশ ঘুরে বেড়ানো, সবটা মিলিয়ে কিভাবে সব সূত্রটুকুকে বাঁধতেন? সত্যি কথা বলতে আমার পরিবার কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছে। যখন আমি এই গানটাকে পেশা নিলাম, আমার ছেলে মেয়েরা বাড়িতে, তখন আমার বাবা মা, আমার বোনেরা অনেক সাপোর্ট করেছে, আমার স্বামীও সাপোর্ট করেছে। বাইরে যখন যেতাম, বাচ্চাদের ওদের স্কুলের পড়াশোনা, ওদেরকে নেওয়া আনা স্কুল থেকে, সব আমার বাবা মা ওরা করতেন। এই সাপোর্টটা পেয়েছি বলেই আমি এগোতে পেরেছি, আদারওয়াইজ হয়তো
পেতাম না। এবং আজকে পদ্মশ্রী পাওয়ার পরে আমার প্রথমে এটাই মনে হয়েছিল যে মোহরদি যদি বেঁচে থাকতেন আর আমার বাবা মা যদি বেঁচে থাকতেন সবচেয়ে খুশি হতেন ওরা। মোহরদি তো সবসময় বলতেন একটা কথা যে শোনো, কলকাতা হচ্ছে আসল গানের জায়গা, এখানে যদি একটা নিজের জায়গা করতে পারো তাহলেই বুঝবে যে কিছু হলো, ও ঢাকা ফাঁকা করে কিছু হবে না, এরকম বলতেন। হ্যাঁ, এবং আমি ওই যে উনি তো চাইতেন যে সারাক্ষণ আমি ওর কাছে থাকি, তো আমি তো ঢাকা সেটেলড, বাচ্চারা ঢাকায়, আমি ওই যে প্রতি মাসেই আসতাম যতদিন মোহরদি ছিলেন। কিন্তু ওই মোহরদি গিয়ে নেমে যে ওই প্রণামটা করার পরে প্রথম কথাটা জিজ্ঞেস করতেন, কবে যাবে, মানে ফিরে যাবো কবে, আগে ওই প্রশ্নটা। হ্যাঁ, তার মানে মাত্র তো এলাম, থাকি কয়েকদিন তারপর যাবো, বলছে না বলো না কদিন থাকবে। হ্যাঁ, মানে ওইটা আর কি, কেন যাচ্ছে তখন বলতেন যে তুমি যত যাই বলো ঢাকা ফাঁকা কিছু হবে না, কলকাতায় তোমার জায়গা করতে হবে। কিন্তু কলকাতার জায়গাটা তো আর আমার হাতে না করা, এটা আমি বলবো এখন বিশেষ করে পদ্মশ্রী পাওয়ার পরে মনে হচ্ছে যে এটা মোহরদির আশীর্বাদ, আমার ঈশ্বরের আশীর্বাদ যে আমি কলকাতায় এসে তারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন সেটা সাংঘাতিক একটা ভালোবাসা, আমার সবচেয়ে বড় অর্জন। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই বছর 1924 মোহরদির জন্ম, শতবর্ষ আমরা পালন করছি। মোহরদিও পদ্মশ্রী পেয়েছিলেন। হ্যাঁ, তো এটা কাকতালীয়, কিন্তু আমার জন্য মোহরদির একটা আশীর্বাদ। ভারত সরকার আমাকে পদ্মশ্রী দিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা মোহরদির আশীর্বাদ আমার জন্য। ঠিক, যে তার শতবর্ষে দাঁড়িয়ে এরকম পদ্মশ্রী প্রাপ্তি, এই যে বিশ্বাসটা তিনি আপনার মধ্যে বুনে দিয়েছিলেন বা এই পরম স্নেহ পাওয়াটা, এইটা আপনি আপনার পরবর্তীতে গান নিয়ে চিন্তা ভাবনায় কিভাবে এগিয়েছেন? দেখো, আমার গানের যে বাংলাদেশে এখন যে আমার সুরের ধারা, আমার নিজের শিক্ষা প্রতিষ্ঠান, ওটা কিন্তু মোহরদিরই আগ্রহ এবং নির্দেশে। কারণ উনি সবসময় বলতেন যে যখন আমি ওর কাছে যখন ফিরে যাব আর কি, ফিরে যাওয়ার সময় হয়ে এসছে, চলে যাব, তখন উনি বারবার বলছেন যে তুমি কিন্তু এবার ঢাকায় গিয়ে নিজের স্কুল করবে, আর এখানে ওখানে শেখাবে না। কারণ আমি শৈলজাদার কাছ থেকে যা শিখেছি, শৈলজাদা রবীন্দ্রনাথের কাছ থেকে যা নিয়েছেন, এটা একটা ধারাবাহিকতা আছে। আমার থেকে তুমি যেটা নিলে, এই যে মানে এটাকে আমি ঘরানা বলবো না, কিন্তু স্টাইলিং অফ প্রেজেন্টেশন, মানে ধরো কলকাতার একটা এক ধরনের গাইবার ধরন, শান্তিনিকেতন আরেক ধরনের গাইবার ধরন, মোহরদি বাচ্চুদির শৈলজাদার একটা স্পেশাল প্রেজেন্টেশনের ধরন আছে। সেইটা উনি বারবার বলছেন যে তুমি এটা আলাদা করে রাখতে হবে, নাহলে ওটা মিক্সড হয়ে যাবে। উনি নিজেই নাম ঠিক করে দিলেন সুরের ধারা, ওই ধারাবাহিকতাটা যাতে থাকে। তুমি গিয়ে ওখানে, আমি খুব একটু সংশয় ছিল যে পারবো কিনা, তো উনি বলছেন হ্যাঁ পারবে, নিশ্চয়ই পারবে, না পারার কোনো কারণ, তুমি শুরু করো, শুরু করলেই পারবে। হয়তো বুঝতে পেরেছিলেন যে পারবো, তো সেই থেকেই পথ চলা শুরু সুরের ধারা নিয়ে। সুরের ধারাতে মোহরদি গেছেনও, গিয়ে দেখে ঠেকে এসছেন সবকিছু চালু করার পর। তো খুব খুব ছাত্রীদেরকে দেখে খুব ওখানে গানও শিখিয়েছেন, ছাত্রীদের কয়েকটা গান শেখালেন। এই মোহরদি যেভাবে বলে গেছিলেন, আমি ওইটাই চেষ্টা করি ধরে রাখতে, যে ওই ধারাবাহিকতাটা যাতে থাকে। তবে আমার স্কুল এখন মোটামুটি, আমার মনে হয় যে মোটামুটি একটা পায়ের নিচে শক্ত মাটি পেয়ে গেছে, আর হয়তো অত অসুবিধা হবে না। আর আমরা এখন খালি গান শেখাই না, গানের পাশাপাশি আমরা অনেক ধরনের কাজ করি। এটাও দেখেছি রবীন্দ্রনাথ যেরকম মানুষের কথা বলেছেন, মানবিকতার কথা বলেছেন, এবং শান্তিনিকেতনের যে কারিকুলাম, তার মধ্যে আশেপাশের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদেরকে উন্নয়ন, বিশেষ করে সাঁওতালদের জন্য এখানে যে সবাই গিয়ে কাজ করতো, ওদের চিকিৎসা দেওয়া করা, ওইগুলো আমার পড়ে মনে হয়েছে যে আমাদেরও উচিত কিছু করা। তো আমরা ঢাকার আশেপাশে যে সমস্ত বস্তি আছে স্লাম, ওখানে যারা সুবিধা বঞ্চিত, তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। এই প্রজেক্টটার নাম হচ্ছে মিউজিক ফর ডেভেলপমেন্ট। আমাদের এখন প্রায় 100-র উপরে ছাত্রছাত্রী আছে, আশেপাশের বস্তি থেকে ওরা আসে। এবং আমাদের প্রজেক্টটার উদ্দেশ্য হচ্ছে যে সঙ্গীতের মাধ্যমে ওদের জীবন মান উন্নয়নের চেষ্টা করা। জীবন মান তো সঙ্গীতের মাধ্যমে হয় না, কিন্তু ওদের মানসিকতা, ওদের আত্মবিশ্বাস, ওদের সৃষ্টিশীলতা এবং আত্মনির্ভরতাটা যাতে বাড়িয়ে দেওয়া যায়। কারণ গান বাজনা করলে ওদের একটা আত্মবিশ্বাস তৈরি হয় যে আমি তো পারি, আমি অন্যদের মতো পারছি। তো সেইটা আমাদের এখন একটা বেশ বড় প্রজেক্ট, খুব সাকসেসফুল একটা প্রজেক্ট। আমাদের যেসব বাচ্চারা প্রথমে এসেছিল 2009 সালে শুরু করেছিলাম, তারা এখন ইউনিভার্সিটিতে যাচ্ছে, বস্তির বাচ্চারা।
4টা বাচ্চা ইউনিভার্সিটিতে যায়, একজন নার্স হয়ে গেছে, তারপরে একজন ICCR স্কলারশিপ পেয়েছে। এটাও একটা পরম প্রাপ্তি, যে সেই সত্যি সত্যি সেই সুরের ধারা প্রবহমান। আর এই সুরের ধারা যিনি বহন করে চলেছেন তিনি রেজওয়ানা চৌধুরী বন্যা, অতিথি অনুষ্ঠানে যার কথা শুনছেন। এবারে যদি একেবারে আপনার কাজের কথায় আসি, ধরুন ধারাবাহিকভাবে সেই ক্যাসেটের যুগ থেকে এখন পেনড্রাইভ, সিডি, বা এখন তো ওই নানানভাবে ভিডিওর মাধ্যমে, এখন তো সিডির চেয়েও বড় কথা গড করে মানুষ ইউটিউবে দেখছে, সেইখানে আরো কোনো ইচ্ছা বা আক্ষেপ আছে যে এইটা করতে পারলাম না, এই নিয়ে আগামী দিন এইভাবে চিন্তা আছে, এইরকম কোন চিন্তা এবং আক্ষেপ দুটো একই সঙ্গে? আমার যেটা মনে হয় যে এখন আমার যেটা মনে হয় যেটা করে যেতে পারলে ভালো হতো, সেটা হচ্ছে যে অনেক গান আছে যেগুলো ধরো মোহর্দির কাছে করেছি, কিন্তু কিছু সুরান্তর স্বরলিপির সাথে মেলে না, কিন্তু মোহর্জি শৈলজাদার কাছ থেকে শিখেছিলেন। ওই গানগুলো যদি রেকর্ড করে, কিছু করেছি, অনেকগুলো করেছি, এখনো অনেকগুলো করা হয়নি, নানা কারণে হয়নি। তো সেইগুলো করে রেখে যেতে পারলে ছাত্রছাত্রীদের পক্ষে সুবিধা হতো। আমাদের যে মানসিকতা, সেটা মানে যারা স্বরলিপি দেখে গান করে তারা ভাবেন যে স্বরলিপিটাই একমাত্র, কিন্তু এর বাইরেও তো রবীন্দ্রনাথের আরো মানে রবীন্দ্রনাথ নিজেই যেটা করেছেন, স্বরলিপিতে হয়তো একটা সুর বেরিয়ে গেছে, কিন্তু তার বাইরে আরো অনেক সুর আছে যেটা স্বরলিপিতে নেই। হ্যাঁ, সেই ধরনের সুরগুলো না রেখে গেলে তো রবীন্দ্রনাথের গানের ভান্ডারটা সংকীর্ণ হয়ে যাবে, ওগুলো তো থাকছে না, ওগুলো তো রাখার দরকার। সেইটা আমার মনে হয় যে ওটা একটা আমার কাজ বাকি রয়ে গেছে, ওটা চিন্তা ভাবনা করছি যে কি করা যায়। আর বাকি যে কাজগুলো করেছেন তার থেকে যদি নিজেকে বাঁচতে বলা হয় যে দেখো এই কাজটা করে আমার ভীষণ ভালো লেগেছে, এরকম ভাবে 1, 2, 3 কোনো কাজ যে এই কাজগুলো করে আমি ভীষণ আনন্দ পেয়েছি, এটা আমি একটা বড় কাজ করেছি এবং আমি মনে করি যে এটা আমাদের একটা খুব ভালো কাজ হয়েছে। সেটা রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষে আমরা বাংলাদেশে তো রবীন্দ্রনাথের গানের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বাংলাদেশের স্বাধীনতায়, বাংলাদেশের আমাদের বাঙালি হিসেবে আমাদের অস্তিত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথের একটা বিরাট ভূমিকা আছে। তো আমরা যেটা করেছি সার্ধশতবর্ষে বাংলাদেশে এ পর্যন্ত মানে 47-এর পর থেকে যারা রবীন্দ্রসঙ্গীত গাইতেন তাদের সবাইকে নিয়ে এখনকার যারা গাইছেন এবং যারা ভবিষ্যতে গাইবেন তরুণ প্রজন্মের খুব প্রমিজিং যারা, এদের প্রায় 450 শিল্পীকে নিয়ে আমরা গীতবিতানের সমস্ত গান আর্কাইভ করেছি, রেকর্ড করেছি, নাম দিয়েছি শ্রুতি গীতবিতান। এটা শ্রুতি কিন্তু পুরো গীতবিতানটা। তো সেটা একটা খুব বড় কাজ হয়েছে। এটাতে আমাদের মানে যে কেউ যদি কোনো গান জানতে চান, শুনতে চান এবং বাংলাদেশে রবীন্দ্র চর্চার ইতিহাস নিয়ে যদি কেউ গবেষণা করতে চান, তো এটা তাদের অনেক কাজে লাগবে। আমরা আকর, হ্যাঁ, মানে ধরো যে সমস্ত শিল্পীরা এখন আর নেই, বাংলাদেশে একদম প্রথম যুগে ছিলেন, যেমন ধরো কলিম শরাফি, আফসারি খানম, এরা সব এখন তো আর নেই, সবাই প্রয়াত, কিন্তু ওদের গানগুলো আমরা সব আর্কাইভ করেছি। দেখতে দেখতে আমাদের অনেকটা সময় পেরিয়ে এলো। এবারে এই যে আমাদের আজকের যে অতিথি অনুষ্ঠান, এখানে তো 2 বাংলা শ্রোতা বন্ধুরাই শুনছেন, তো 2 বাংলার শ্রোতা বন্ধুদের জন্য যদি বিশেষ কিছু বার্তা থাকে আপনার কাছে। আমার নিজের যেটা মনে হয় যে রবীন্দ্রনাথকে আশ্রয় করে আমার জীবনযাপন, জীবন আচরণ সবকিছুই, তো রবীন্দ্রনাথ এমন একটা খুঁটি বলো যেটাকে ধরে আমরা 2 বাংলার মানুষরা বেঁচে আছি, বেঁচে থাকব। এবং যেখানে রবীন্দ্রনাথ সেখানে আমাদের কোনো ভৌগোলিক দূরত্ব নেই, কোনো রাজনৈতিক দূরত্ব নেই, কোনো ধর্মীয় দূরত্ব নেই। হ্যাঁ, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের ওই রবীন্দ্রনাথকে আশ্রয় করেই সবার জীবনের চলা। সত্যি তো, তিনি আমাদের 2 বাংলার আশ্রয়, কারণ আমরা ভাষায় এক, ভালোবাসায় এক। এপার বাংলার শিল্পীদের সঙ্গে, এপার বাংলার শিল্পীরা যারা গাইছেন আর ওপার বাংলার শিল্পীরাও যারা রবীন্দ্রনাথের গানের চর্চা করছেন, কোথাও কি মনে হচ্ছে যে এপারে কোথাও ভাষাটা মানে বাংলা ভাষাটা কোথাও অবহেলিত হচ্ছে বলে সেখানে গানের অবক্ষয়, ওখানে বাংলা ভাষাটা এখনো অনেক বেশি সমাদৃত বলে সেই জায়গায় বাংলা গানের চর্চা বা বাংলা গান আরো বেশি বেশি করে হচ্ছে? সেটা তো হতেই হবে, কারণ বাংলা হচ্ছে একটা প্রাদেশিক ভাষা। হ্যাঁ, আর আমাদের বাংলাদেশে হচ্ছে আমাদের জাতীয় ভাষা, আমাদের সবকিছু বাংলাতে হচ্ছে। কিন্তু এইখানে মানে পশ্চিমবঙ্গের বাইরে গেলেই বাংলাকে ছেড়ে হিন্দি বা ইংরেজি ধরতেই হচ্ছে।
তো কাজেই সেখানে একটা প্রাদেশিক ভাষার একটা জাতীয় ভাষার মধ্যে তো কিছু পার্থক্য থাকবেই। তবে এক্সপেরিমেন্টের কথা যদি বলেন, সেক্ষেত্রে কি ওপার বাংলার চেয়ে এপার বাংলার এক্সপেরিমেন্ট, যে কোনো গান নিয়ে যে কাজ বা সৃষ্টিশীলতার দিকটা, সেটা কি এপার বাংলার শিল্পীদের বা এপার বাংলার স্রষ্টাদের ক্ষেত্রে বেশি? না, আমি যতদূর এক্সপোজার আমি দেখি যে ওই দিকেও এখন এই এক্সপেরিমেন্টটা ইয়াং ছেলেমেয়েরা বেশি করছে। ওরা নানান ধরনের এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছে, আমাদের ওই দিকেও তাই, এই দিকেও তাই। কারণ এখন তুমি যতই বলো, এখন এই প্রযুক্তিগত কারণে, এই ইন্টারনেট কারণে পৃথিবী কিন্তু এক হয়ে গেছে। পৃথিবীতে আর পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, আমেরিকা, নিউ ইয়র্ক, লন্ডন, ঢাকা, কলকাতা বলে কিছু নেই। এটা এক পৃথিবী। এক মুহূর্তের মধ্যে একটা খবর সবাই জেনে যাচ্ছে, একটা গান সবাই শেয়ার করছে। তো কাজে এখন ওই বাংলার তরুণরা যে ধরনের চিন্তা ভাবনা করছে, এই বাংলার তরুণরা সে ধরনের চিন্তা ভাবনা করছে, এবং এই চিন্তা ভাবনার ক্ষেত্রে ওদের মধ্যে একটা যোগাযোগ আছে। কাজে এই এক্সপেরিমেন্টটা দু বাংলাতেই সমান হচ্ছে, আমার অভিজ্ঞতা তাই বলে। এই এক্সপেরিমেন্টের কথা যখন বারবার এসে পড়ে, তখন আরো একটা কথা এসে পড়ে যে রবীন্দ্রনাথ নিজেই নিজের গান নিয়ে এত এক্সপেরিমেন্ট করেছেন এবং বিশ্ব থেকে সংগ্রহ করে মনে হয় সবকিছু তার গানের মধ্যে যথাযথভাবে রেখে গেছেন। একজন শিক্ষাগুরু হিসেবে আপনি নতুন প্রজন্মকে কি বলবেন? রবীন্দ্রনাথকে চিনবে তারা কিভাবে? রবীন্দ্রনাথের গানের সাথে নিজে সেই পথটা খুঁজে পাবে কিভাবে? রবীন্দ্রনাথকে পড়তে হবে, রবীন্দ্রনাথকে চিনতে হবে। খালি রবীন্দ্রনাথের গানটাই শুনলাম, গানটাই গাইলাম, সেটা করলে ওই গানের মধ্যে রবীন্দ্রনাথ আটকে থাকবে। কিন্তু রবীন্দ্রনাথ তো আরো অনেক ব্যাপক। কাজে সেইটা রবীন্দ্রনাথকে না পড়লে, না বুঝলে, না চিনলে, গান রবীন্দ্রনাথের একটা অংশ, এবং গানের মধ্যে যে দর্শনটা আছে সেটা বুঝতে গেলে রবীন্দ্রনাথকে বুঝতে হবে। তো এবং সেটা না বুঝলে এই এক্সপেরিমেন্ট, ফিউশন এগুলো চলতেই থাকবে, এবং পুরো জিনিসটা একটা খণ্ডিত উপস্থাপনা হবে। একটা সম্পূর্ণ রবীন্দ্রনাথকে বুঝতে গেলে, উপস্থাপন করতে গেলে, গানটা তো গাইবার আগে গানটা সম্পর্কে, খালি গানটা না, গানটা সম্পর্কে পড়তে হবে, গানটার রবীন্দ্রনাথের সেই সময়টা বুঝতে হবে, গানের পারিপার্শ্বিকটা বুঝতে হবে, সবকিছু বুঝে তারপরে। সেক্ষেত্রে তো বোধহয় শিক্ষকেরও একটা বড় ভূমিকা থেকে যায়, যিনি পথ দেখাচ্ছেন। অবশ্যই কিভাবে দেখাচ্ছেন তিনি, কিভাবে রবীন্দ্রনাথের গানকে তার কাছে উপস্থাপন করছেন। চেনানো, হাত ধরে চেনাতে হবে, শিক্ষককে চেনাতে হবে, ছাত্রছাত্রীদের কাছে তার কাছে পৌঁছে দিতে হবে। তারপরে বাকিটা আবিষ্কার তো তাদের ইচ্ছের উপর নির্ভর করবে, কিন্তু পৌঁছে দেওয়াটা শিক্ষকের দায়িত্ব। শহর কলকাতার কথা তো বারবার এসে পড়েছে, এবং আপনার গুরুও বলেছেন যে দেখ, যতক্ষণ কলকাতায় না প্রতিষ্ঠিত হতে পারছিস ততক্ষণ কিন্তু সার্বিকভাবে হবে না। তো এই কলকাতার কথা যদি একটু বলেন, অর্থাৎ কলকাতা আপনার কাছে কেমন? কলকাতা তো গান বাজনার জন্য অনেক, মানে কি বলবো, একেবারে শিল্পীদের জন্য, এবং খালি রবীন্দ্রসঙ্গীত না, যে কোনো শিল্পীর পক্ষেই কলকাতাটা হচ্ছে একদম আসল জায়গা, কেন্দ্র। তো কাজী কলকাতাতে প্রথম যখন আমি গান করি, সেটা বাংলাদেশ থেকে এসেছিলাম ওই কালচারাল টিমের সদস্য হিসেবে, সেটা হাই কমিশনের অনুষ্ঠান ছিল, করেছি। কিন্তু কলকাতা থেকে আমি নিজে যখন গাইতে শুরু করলাম, তখন কলকাতার যে সঙ্গীত বোদ্ধা এবং সঙ্গীত সচেতন মানুষদের সাথে আমার একটু একটু করে যোগাযোগ হতে শুরু করলো, যারা অনুষ্ঠান অর্গানাইজ করেন, যারা অনুষ্ঠানে, কিছু কিছু শ্রোতাদেরকে সব অনুষ্ঠানে দেখি, যারা সব অনুষ্ঠান ফলো করেন এবং আসেন। তো এই, কিন্তু সত্যি কথা বলতে কি, কলকাতার এই যে সঙ্গীত বোদ্ধা সমাজের সাথে কিন্তু আমার পরিচয় মোহরদির মাধ্যমে। মোহরদির কাছে গল্প শুনে, মোহরদির কাছে গল্প শুনতাম, কলকাতাতে গান করতে সেই হয়েছে, কলকাতাতে গান করতে সেই হয়েছে, কলকাতা একবার রবীন্দ্রসদনে গাইতে গিয়ে কি হয়েছিল, নানা সব গল্প শুনে শুনে ওই যে পরিমণ্ডলটা আমার কাছে একদম পরিচিত ছিল। কাজে আমি যখন নিজের এটার মধ্যে ঢুকলাম, তখন আমার মনে হয় যে এটা একটা সম্পূর্ণ অপরিচিত সমাজ। ওটা আমার মাথায় আছে, জানি আমি যে জিনিসটা, কিন্তু ওটা আমার নিজের অভিজ্ঞতা, তার সাথে আর একটু কিছু মানে যোগ করলো। তো এবং এখন তো যেটা আমার নিজের একটা আলাদা চেনা মহল তৈরি হয়ে গেছে, গান বাজনার শিল্পীদের সাথে, সবার সাথে ওঠা বসা, যেহেতু একসাথে গান করি, তারপরে শ্রোতা মণ্ডলীদের সাথেও, আয়োজকদের সাথেও, সবার সাথে এখন আর কলকাতাকে আমার দূরের কিছু মনে হয় না, বরং ঢাকার চেয়ে আপন মনে হয়। কারণ অনুষ্ঠান বেশি আমি কলকাতাতেই করি, অনেক বেশি কলকাতা। আমরাও অপেক্ষা করে থাকি যে আপনি কখন এখানে আসছেন। সেই কলকাতার ছাত্রছাত্রী আছে, বন্ধু বান্ধব আছে আমার। আর সবচেয়ে বড় কথা যেটা বললাম, 75 সালে আমি যখন
শান্তিনিকেতনে আসি, সেটা তো আমার ধরো 16-17 বছর বয়স, বাড়ির বাইরে প্রথম আসা একটা মেয়ের। তো আমার বেস্ট বন্ধুরা, সবচেয়ে প্রিয় বন্ধুরা তো সব কলকাতায় থাকে, কাজে কলকাতা আমার সবচেয়ে সুন্দর সময়টা কেটেছে। আর বন্ধু বান্ধবদেরও একটা খুব সুন্দর পরিমণ্ডল আছে, আর খুব অনুরাগী আছে অনেক, যারা সাংঘাতিক ভাবে। কাজে কলকাতা আমার মানে কলকাতার সম্বন্ধে বলতে গেলে আমার পুরো রাত পার হয়ে যাবে, এত এত কিছু বলার। প্রতিটা অনুষ্ঠান, নানান জায়গায় গেছি, কলকাতার ছোট বড়, এবং কলকাতার বাইরেও, খালি কলকাতা বলে না, কলকাতার বাইরেও ছোট ছোট জায়গায় গিয়েও গান করেছি। সেগুলো সব একটা অনন্য অভিজ্ঞতা, অনন্য অভিজ্ঞতা। আমরাও চাই এইরকম ভরে থাক আমাদের সময়টা, যেভাবে ভরে ছিল। তাই শেষটুকু শেষ করতে চাই এত সবার শ্রোতাদের জন্য একটু সুরের ছোঁয়া দিয়ে। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো ঘুম ভাঙানি, তোমায় গান শোনাবো, চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো, ওগো দুঃখ জাগানি, তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানি, তোমায় গান শোনাবো। এই গান তিনি শুনিয়ে চলেছেন, আর সেই সুরের ধারায় আমরাও স্নাত হয়ে চলেছি। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই সুর ছড়িয়ে যাবে, এই বিশ্বাস। আর এই বিশ্বাসটুকু রেখেই আজকের মতো অতিথি অনুষ্ঠান শেষ করব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সম্মানে সম্মানিত আমাদের সকলের প্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আর আরও একবার এত একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও, যারা অনুষ্ঠান শুনছেন সবাইকে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। আলাপচারিতায় ছিলেন শ্রীতমা মুখোপাধ্যায়, সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা অনন্যা মজুমদার।